স্যার, প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশের মানুষজন বা আমাদের আত্মীয় স্বজন হঠাৎ করেই বুকে প্রচণ্ড ব্যথা হয়। তো সকল ব্যথা কি কি আমরা হার্ট অ্যাটাক সম্পর্কে হার্ট অ্যাটাক বলতে বলতে পারি? বুকের যে কোনো ব্যথাই যখন মানে প্রচণ্ড হঠাৎ ব্যথা হয়, সেটা কি হার্ট অ্যাটাকের ব্যথা? সুন্দর একটি প্রশ্ন যে প্রচণ্ড বুকের ব্যথা হলেই হার্ট অ্যাটাকের ব্যথা কি না? না, প্রচণ্ড ব্যথা হলেই অনেক সময় হার্ট অ্যাটাকের ব্যথার সাথে এই প্রচণ্ড ব্যথা যেটা হার্টের জন্য নয় এরকম কিছু ডিজিজ আছে বা অসুখ আছে, কন্ডিশন আছে, সেগুলোর ব্যথাটা এরকম হার্ট অ্যাটাকের মতো প্রচণ্ড ব্যথা হতে পারে। যেমন এর মধ্যে একটা আমি উদাহরণ দিচ্ছি, যেমন আমরা বলি হার্টের ভিতর থেকে যে একটা রক্তনালী উঠে গিয়েছে বড়, যেটা সারা শরীরে রক্ত প্রবাহিত করার জন্য সাহায্য করে, সেটাকে বলি আমরা অ্যাওর্টা। সেই অ্যাওর্টিক ডিসেকশন নামে একটা ডিজিজ আছে। সেই অ্যাওর্টিক ওয়ালের অ্যাওর্টার যে দেয়াল আছে সেটা যদি চিরে যায়, ফেটে যায়, সেখানে ব্লাড জমে যায়, সেটাকে আমরা বলি অ্যাওর্টিক ডিসেকশন। সেখানে কিন্তু প্রচণ্ড এই বুক ব্যথা, সেন্ট্রাল চেস্ট পেন হতে পারে, কিন্তু সেটার কিছুটা ধরন একটু ভিন্নতা আছে হার্ট অ্যাটাকের সাথে। যেমন এটার ব্যথাটা কিন্তু একদম সরাসরি পিছনের দিকে চলে যাবে, একদম ব্লেড দিয়ে কাটলে বা ছুরি দিয়ে করলে পরা যেভাবে পেইনটা হবে সেই রকম ধরনের টিয়ারিং একটা পেইন হবে পিছনের দিকে, বলে এটাকে বলে অ্যাওর্টিক ডিসেকশন। এটা সাধারণত প্রেগনেন্সিতে অনেক সময় হতে পারে, অনেক সময় যারা লং স্ট্যান্ডিং হাইপার টেনশন যাদের থাকে, আনকন্ট্রোল হাইপার টেনশন, অনেক সময় কনজেনিটাল বাইকাসপিড অ্যাওর্টিক ভাল্ব, আমাদের হার্টের ভিতরে যে ভাল্ব, একটা প্রধান ভাল্ব যেটা অ্যাওর্টিক ভাল্ব আমরা বলি, সেই অ্যাওর্টিক ভাল্ব অনেক সময় বাইকাসপিড থাকে জন্মগতভাবে। এটারও মানে সংখ্যা খুব একটা কম না, বেশ সারা পৃথিবীতে এই বাইকাসপিড অ্যাওর্টিক ভাল্ব কিন্তু অনেক থাকে। এই বাইকাসপিড অ্যাওর্টিক ভাল্ব যাদের, তাদের কিন্তু এই অ্যাওর্টিক ডিসেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং প্রেগনেন্সিতেও এই অ্যাওর্টিক ডিসেকশন হয়ে সিভিয়ার চেস্ট পেন হতে পারে, যেটা কিনা অ্যাকুট করোনারি সিনড্রোম বা হার্ট অ্যাটাকের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ, অনেকটাই মানে মিল থেকে যায়। এই কারণে আমাদেরকে ওই পেশেন্টগুলোকে সুন্দরভাবে দেখতে হবে, পরীক্ষা করতে হবে, হিস্ট্রি নিতে হবে। সে যদি সুন্দরভাবে হিস্ট্রি দিতে না পারে, তার সাথে যে ওই ঘটনাটা দেখেছে বা তার কাছে ছিল, সে যদি ভালোভাবে বলতে পারে যে ঘটনাটা কিভাবে হয়েছিল, তারপরে তার ডায়াবেটিস আছে কিনা, অন্যান্য রিস্ক ফ্যাক্টর আছে কিনা, স্মোকার কিনা, সেই জিনিসগুলো সুন্দরভাবে আমাদেরকে হিস্ট্রিতে আনতে হবে, হিস্ট্রি নিতে হবে, এবং সাথে সাথে তার ব্লাড প্রেশার দেখতে হবে। ব্লাড প্রেশারের কিন্তু আনইকুয়াল, দুই হাতের অসামঞ্জস্যপূর্ণ ব্লাড প্রেশার থাকে সাধারণত এই অ্যাওর্টিক ডিসেকশন যে পেশেন্টগুলো, যেটা বড় হার্টের রক্তনালী চিরে যায়, এটা কিন্তু অ্যাকুট ইমার্জেন্সি, অনেক সময় সার্জারি লাগে এই ধরনের পেশেন্ট অ্যাওর্টিক ডিসেকশনে। এটা একটা উদাহরণ আমি বললাম, যেটা কিনা ইয়ের সাথে আরেকটা হতে পারে, যেটা আমরা বলি সিভিয়ার চেস্ট পেন, পেরিকার্ডাইটিসের একটা ব্যথা হয়। পেরিকার্ডাইটিস বলতে হার্টের তো কয়েকটা দেয়াল থাকে, সবচেয়ে বাইরের যে দেয়ালটা থাকে আমরা বলি পেরিকার্ডিয়াম। সেই পেরিকার্ডিয়ামের যদি প্রদাহ হয়, পেরিকার্ডাইটিস আমরা বলি, সেখানে স্বল্প পরিমাণে পানি বা ফ্লুইড জমা হয় এবং প্রদাহ হয়। সেটা ভাইরাল দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, এবং সেই প্রদাহর জন্য কিন্তু এই পেরিকার্ডাইটিস এর ব্যথাটা এরকম প্রচণ্ড অনেক সময় হতে পারে। কিন্তু সেখানে আমরা ক্লিনিক্যালি পরীক্ষা করে, হিস্ট্রি নিয়ে, তার আগে থেকে জ্বর ছিল কিনা, এই ধরনের হিস্ট্রি নিয়ে আমরা ওটাকে ডিফারেন্সিয়েট বা পার্থক্য করতে পারবো যে এটা হার্ট অ্যাটাকের ব্যথা না। এরকম দুটো জিনিস গুরুত্বপূর্ণ, যেটা কিনা আমাদের হার্ট অ্যাটাকের সাথে অনেকটাই মিলে যায়। হার্ট অ্যাটাকের জন্য মূলত দায়ী কোন কোন জীবনের কোন কোন কাজগুলো হার্ট অ্যাটাকের জন্য মূলত দায়ী বলে বলা যায়? আমরা যেটা দেখতে পাচ্ছি বা আমাদের যে রিসার্চ করে যে কনভেনশনাল সাধারণ যে রিস্ক ফ্যাক্টরগুলো, সেটা তো আছেই, যেমন হাইপার টেনশন, ডায়াবেটিস, বিশেষ করে আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল হাইপার টেনশন, তারপরে ডিসলিপিডিমিয়া আমরা বলি, ভালো কোলেস্টেরল যদি কমে যায়, এবং ভালো কোলেস্টেরল যদি কমে যায়, মন্দ কোলেস্টেরল যদি বেড়ে যায়। ভালো কোলেস্টেরলের মধ্যে আমাদের একটাই আছে, সেটা হলো এইচডিএল।
এইচডিএলও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইচডিএলটা যদি কমে যায় সেটাকে আমরা বলি ডিসলিপিডিমিয়া অ্যাজ এ হোল, কোলেস্টেরল একটা রিস্ক ফ্যাক্টর। আর তারপরে হলো যে ফ্যামিলি, প্রিমেচিউর হার্ট অ্যাটাকের হিস্ট্রি যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভে থাকে তাহলে কিন্তু তাদের সন্তানদের আর্লি এইজে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ফ্যামিলি হিস্ট্রি আমরা বলি। এইজ একটা ফ্যাক্টর। কিছু আছে মডিফাইবল ফ্যাক্টর, যেটা আমরা মডিফাই করতে পারবো, আর কিছু আছে নন মডিফাইবল ফ্যাক্টর, মানে আমরা এটা চেঞ্জ করতে পারবো না। যেমন পুরুষদের হার্ট অ্যাটাক বেশি হবে, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। আরেকটা হলো যে বয়স্ক রোগীদের, সাধারণত 60 বছরের উপরে হলে যেসব পেশেন্ট আসে, এবং 60 বছরের উপর হলে কিন্তু মেল ফিমেল অলমোস্ট সমান রিস্ক হার্ট অ্যাটাকের। এটা হলো এইজ, সেক্স, রেস, ইথনিসিটি, এগুলো কিছুটা আমরা যেটা কিনা মডিফাই করতে পারবো না। আমরা মডিফাই করতে পারবো কোনগুলো? যেমন স্মোকিং, একটা লোক সারাদিন 1 প্যাকেট সিগারেট খায় বা 2 প্যাকেট সিগারেট খায়। একটা লোকের ডায়াবেটিস আছে, সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। একটা লোকের হাইপার টেনশন আছে, আমরা যদি ওয়েল কন্ট্রোল করতে পারি। শুধু ওষুধের মাধ্যমে কেন, আমরা লাইফস্টাইল মডিফিকেশন করে। আমি অনেক ক্ষেত্রে আমি দেখেছি, আমার অনেক পেশেন্ট আছে যারা আমি পরবর্তীতে ওষুধ বন্ধ করতে পেরেছি, তাদেরকে লাইফস্টাইল চেঞ্জ করে, তাদের ওয়েট রিডাকশন করে, তাদের যে পরিমাণ ওবেস, তারা বডি মাস ইন্ডেক্স দিয়ে আমরা ওয়েট বলি, যেটা ওভার ওয়েট বা ওবেস বা মরবিড ওবেসিটি, বিএমআই আমরা বলি। তো সেসব পেশেন্টগুলোকে কিন্তু আমি তাদের ওয়েট রিডাকশন করে, লাইফস্টাইল চেঞ্জ করে, ব্লাড প্রেশার ওষুধ ক্রমাগতভাবে কমিয়ে অনেকটাই বন্ধ করতে পেরেছি আমি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আরও কিছু আছে ইমার্জিং রিস্ক ফ্যাক্টর, যেটা ইয়েট নাও ওয়েল এস্টাবলিশড, যেমন কিছু কিছু ব্যাকটেরিয়া, ক্ল্যামাইডিয়া নিউমোনিয়া আমরা বলি। যেহেতু আমাদের করোনারি আর্টারিতে যে প্ল্যাক জমে, সেটা কিন্তু প্ল্যাকগুলা কিন্তু কোলেস্টেরল ওখানে আসে, স্মুথ মাসুল আসে ওখানে, তারপরে সেই কোলেস্টেরলগুলো আস্তে আস্তে জমা হতে থাকে এবং করোনারি আর্টারিগুলো মানে ন্যারোয়িং করে ফেলে, চাপিয়ে দিতে থাকে। তো তাহলে এই যে কোলেস্টেরলের যে জমা হওয়ার যে প্রসেসটা, এটা কিন্তু লম্বা প্রসেস, ক্রনিক প্রসেস। এটাকে বলি আমরা ক্রনিক অ্যাথেরোস্ক্লেরোটিক ইনফ্লামেটরি প্রসেস। সেই ইনফ্লামেশন, সেই প্রদাহর জন্য দেখা গেছে অনেকাংশেই এই ব্যাকটেরিয়া দেয়, কেমন ক্ল্যামাইডিয়া নিউমোনিয়া। তো এখন কোনো এক সময় হয়তো আসবে যে এই অ্যাকুট করোনারি সিনড্রোমের ট্রিটমেন্ট বা প্রিভেনশনের জন্য একটা অ্যান্টিবায়োটিকের দরকার, এই ব্যাকটেরিয়াকে ইরেডিকেট করার জন্য, অথবা ভ্যাকসিনও হয়তো আসতে পারে কোনো এক সময়, যেটা অদূর ভবিষ্যতে হয়তো হতে পারে, যে যাতে আমরা এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে হার্ট অ্যাটাকটাকে আমরা অনেকটাই কমাতে পারি। কারণ হার্ট অ্যাটাক এমন একটা জিনিস যেখানে মৃত্যুর ঝুঁকি অনেক সময়, এবং মানুষকে সময় দেয় না। অনেক সময় ইয়াং এইজে যে মৃত্যুগুলো হয়, তাদের ছেলে মেয়ে থাকে, ফ্যামিলি থাকে, সেই ফ্যামিলি কিন্তু সাফার করে আর কি। প্রচণ্ড তারা বিপদে পড়ে যায়, তাদের ইনকাম সোর্স কমে যায়। একটা ইনকাম সোর্সের লোক যদি অল্প বয়সে, মনে করেন একজন বিজনেসম্যান, তার বিজনেস কেবল শুরু করেছে, এই জাস্ট 30 বছর বয়স, তার 2টি সন্তান আছে। একজন ইঞ্জিনিয়ার, সে হয়তো ইঞ্জিনিয়ার চাকরি তার শুরু করেছে, তার বাচ্চা আছে, নতুন বিয়ে করেছে। এই অবস্থায় যদি হার্ট অ্যাটাক হয়ে মারা যায়, তাহলে সেই ফ্যামিলির অবস্থাটা কী হয়? সেই কারণে আমাদের আগে থেকেই আমাদের এই যে স্মোকিং, লাইফস্টাইল, যতদূর আমরা 100% আমরা পারবো না, কিন্তু আমরা যতদূর প্রিভেন্ট করতে পারি, আগে নিজেকে ভালোবাসতে হবে। আমরা অনেকেই দেখি সিগারেট খেয়ে প্রচুর টাকা নষ্ট করে সিগারেট খেয়ে। হ্যাঁ, আপনি বলবেন যে সিগারেট যারা খায় না তাদেরও তো হার্ট অ্যাটাক হয়, কিন্তু সিগারেট ছাড়াও হার্ট অ্যাটাক হয়। কিন্তু আপনি যদি দেখেন আমাদের ওয়ার্ডে, আপনি গিয়ে যদি জিজ্ঞেস করেন সবাইকে, এর মধ্যে যাদের হার্ট অ্যাটাক হয়েছে তার প্রায় 60% দেখবেন যে স্মোকার। তাই যে সিগারেট মানে না খাইলে হার্ট অ্যাটাক হবে তা না, তার অন্য রিস্ক ফ্যাক্টর আছে। হয়তো তার ডায়াবেটিস আছে, হয়তো তার আনকন্ট্রোল হাইপার টেনশন আছে, অথবা আননোন রিস্ক ফ্যাক্টর, ইয়েট নট এস্টাবলিশ, সেই রিস্ক ফ্যাক্টর আছে, যেটা আমাদেরকে আবিষ্কার করতে হবে রিসার্চের মাধ্যমে। কেন হচ্ছে এটা? অনেকের আছে কোনো রিস্ক ফ্যাক্টরই নাই, ডায়াবেটিস নাই, হাইপার টেনশন নাই, ডিসলিপিডিমিয়া নাই, কোলেস্টেরলের সমস্যা নাই, তার কোনো টেনশন নাই, তার কোনো ফ্যামিলি হিস্ট্রি নাই, তারপরেও হার্ট অ্যাটাক হচ্ছে। কেন হচ্ছে? এগুলো আমাদের রিসার্চ করে বের করা উচিত, তাহলে আমরা প্রিভেন্ট করতে পারবো। আমরা এই যে হার্ট অ্যাটাক হয় শুধু ফ্যামিলি বার্ডেন তা না, এটা তো গভর্নমেন্টেরও খরচ বেড়ে যায়, বারবার হসপিটালে ভর্তি হওয়া,
কেয়ার গিভারের কষ্ট হয়, যে ফ্যামিলিতে একটা হার্ট অ্যাটাকের রুগী থাকে, বারবার হসপিটালে ভর্তি হয়, কী পরিমাণ যে মানে তাদের যে কষ্ট, তাদের যে বেদনা, এটা তো আমরা ডাক্তাররা অনেক সময় মানে কি বলবো যে এটা হয়তো ইগনোর করি, কিন্তু আমাদের রিয়ালাইজ করতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদেরকে দরদদের দেখতে হবে। তাদের যে এই যে হার্ট অ্যাটাকের জন্য বারবার, আমার একটা রিসার্চ পেপার রিসেন্টলি পাবলিশড হয়েছে, আপনারা হয়তো ফেসবুকে দেখছেন আর কি, যে তুরস্ক সহ 15টা দেশের কান্ট্রি মিলে আমরা যে এই হার্ট অ্যাটাক হওয়ার পরে আবার কেন তারা বারবার ভর্তি হয়, সেইটার কজগুলা আইডেন্টিফাই করে সেটাকে আমরা কিভাবে ইন্টারভেন করতে পারি, হল্ট করতে পারি, হার্ট অ্যাটাকের রিকারেন্ট হসপিটাল অ্যাডমিশনগুলো আমরা প্রিভেন্ট করতে পারি। একটা মানুষ সুস্থভাবে বেঁচে থাকুক, এইটাই আমাদের প্রয়াস, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের এজ এ কার্ডিওলজিস্ট হিসেবে আমরা চাই এই কার্ডিওভাস্কুলার ডিজিজ বার্ডেনটা ওয়ার্ল্ড ওয়াইড কমে যাক। হার্ট অ্যাটাক হওয়ার জন্য কোনো নির্দিষ্ট বয়স সীমা আছে কি না? না, কোনো সুনির্দিষ্ট বয়স সীমা নাই। আমি যখন এমডি কার্ডিওলজি এনআইসিবিডিতে করি, তখন দেখা গেছে আমাদের শ্রদ্ধেয় আফজালুর রহমান স্যারের আন্ডারে একটা পেশেন্ট ছিল, 9 বছরের বাচ্চা। সেই 9 বছরের বাচ্চার দেখা গেছে করোনারি আর্টারি ডিজিজ এবং হার্ট অ্যাটাক। তার এনজিওগ্রাম করে দেখা গেছে তার 2টা রক্তনালীতে প্রায় সিগনিফিক্যান্ট ব্লক, মোর দ্যান 70%। এখন দেখা যাচ্ছে দিন দিন 40 বছরের নিচে, আমরা বলি ইয়াং হার্ট অ্যাটাক বা ইয়াং এমআই, প্রচুর বেড়ে যাচ্ছে। আপনি যদি আমাদের ওয়ার্ডে যান, হসপিটালের ওয়ার্ডে যান, কার্ডিওলজি ডিপার্টমেন্টে, অনেকে দেখবেন লিন অ্যান্ড থিন, বয়স 25-30, হার্ট অ্যাটাক হচ্ছে। কোনো বয়স সীমা আসলে নির্দিষ্ট করা বলা যাচ্ছে না। এমন কি কোনো পরীক্ষা বা এমন কোনো ঔষধ আছে কি না যেটা আমরা আগের থেকেই জানতে পারবো, বা যে ঔষধটা ব্যবহার করলে আমরা কখনোই আমার হার্ট অ্যাটাক হবে না, এমন কোনো কিছু আছে কি না? সুন্দর একটি প্রশ্ন। এটা আসলে আমাদের যে সৃষ্টিকর্তা, আমাদের যে অলমাইটি গড, আসলে সেই ভালোভাবে জানে বা বলতে পারে কার কখন হার্ট অ্যাটাক হবে। এই সিস্টেম বা এই যন্ত্র, এই পরীক্ষা এখনও ওইভাবে আবিষ্কার হয় নাই যে হার্ট অ্যাটাক হওয়ার আগে থেকে তাকে বোঝানো যে হ্যাঁ এই লোকটার হার্ট অ্যাটাক এই 15 দিন বা 20 দিনের মধ্যে হার্ট অ্যাটাক হতে যাচ্ছে। হ্যাঁ, একটা ব্যাপার আছে, আমরা বলি এটাকে ভালনারেবল প্ল্যাক। করোনারি আর্টারিতে যে রক্ত মানে প্ল্যাক জমা হয়, কোলেস্টেরল জমা হয়, সেই কোলেস্টেরল কিন্তু এই একটা ফাইব্রাস ক্যাপসুল দিয়ে আবৃত থাকে। আমি আবার বলছি, ওখানে যে কোলেস্টেরল জমা হয়, সেই কোলেস্টেরলটা কিন্তু একটা শক্ত ফাইব্রাস ক্যাপসুল দিয়ে, একটা আবরণ দিয়ে আবৃত থাকে। সেই আবৃত ক্যাপসুলটা যদি দিনে দিনে পাতলা হতে থাকে, পাতলা হয়ে হয়ে হঠাৎ করে ওইটা ফেটে যায়। এখন কার কখন ওইটা কবে থেকে এই শক্ত অবস্থার থেকে আবৃত যে কাভারিংটা আস্তে আস্তে পাতলা হতে যাচ্ছে, এবং কোন সময় যে টিয়ারিং হয়ে হার্ট অ্যাটাক হবে, সেই ভিতরের যে চর্বিগুলা সেই রক্তনালীর লুমেনের ভিতরে আসবে, এবং সেখানে রক্তকণিকাগুলা, বিশেষ করে অনুচক্রিকা, ওখানে এসে জমা হবে, ফিব্রিন থ্রেড আমরা বলি, সেখানে জমা হয়ে আলটিমেটলি রক্তনালী বন্ধ করে এই পরবর্তী যে দূরের যে হার্টের যে মাসুলগুলা, রক্তনালীগুলা ব্লক হয়ে ওখানে কিন্তু হার্টের মাসুলগুলা পচে যায়, নেক্রোসিস হয়ে যায়। আমরা যদি টাইমলি ওখানে সেই হার্টের বন্ধ রক্তনালীটা যদি ওপেন না করতে পারি, আমরা প্রাইমারি পিসিআই বলি, যত তাড়াতাড়ি আসে রোগী, আমরা যদি প্রাইমারি পিসিআই করে তাড়াতাড়ি করে ওইটা খুলে দিতে পারি, তাহলে আমরা সেই মায়োকার্ডিয়াম হার্টকে বাঁচাতে পারবো, আমরা সেই রোগীকে ভালোভাবে বাঁচাতে পারবো। তা আপনার সেই কঠিন একটা কোশ্চেনের জবাবটা আমি আবার বলছি যে এটা আসলে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, ভগবান, আমরা যাই বলি না কেন, উনি বলতে পারবেন যে কারটাই হচ্ছে। তবে এখন আইভাস, ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ড আছে, যেটা দিয়ে কিন্তু আমরা সেই ভালনারেবল প্লাকের কাভারিংটা আস্তে আস্তে নরম হচ্ছে, সেটা দেখার ব্যবস্থা কিন্তু ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা যেতে পারে। কিন্তু সেটারও একটা ইন্ডিকেশন আছে। আমি তো সবাইকে, একটা সুস্থ মানুষকে নিয়ে এসে আমি ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ড করতে পারি না, বা এখনও ইন্ডিকেশন ওইভাবে আসেনি। তো সেই কারণেই আমাদের জীবন আচরণ সুন্দরভাবে মেনে চলা, উত্তেজিত না হওয়া, হঠাৎ করে সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা, সবার সাথে মিলেমিশে থাকা, মানসিকভাবে প্রশান্তিতে থাকা, অহেতুক উত্তেজিত না হওয়া,
এই ধরনের কিন্তু উত্তেজিত হয়েও কিন্তু অনেকের সময় হার্ট অ্যাটাক হয়ে যায়, প্রিসিপিটেট করে ওভার সিম্পেথেটিক অ্যাক্টিভিটির মাধ্যমে। সেই কারণেই আমি মনে করি যে আমাদের আচার আচরণগতভাবে আমাদের অনেকেই এই পরিবর্তন আনতে হবে। যে কনভেনশনাল যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, সেই কনভেনশনাল রিস্ক ফ্যাক্টর ডায়াবেটিস, হাইপারটেনশন ওগুলো কন্ট্রোল করার পরেও, স্মোকিং কন্ট্রোল করার পরেও আমাদেরকে খুবই সচেতন থাকতে হবে। আমাদের কম্পিটিটিভনেস, আমাকে আরও বড় হতে হবে, আমাকে আরও অনেক টাকা ইনকাম করতে হবে। এই যে আমাদের যে একটা কম্পিটিশন লেগে আছে, সেই কম্পিটিশন থেকে দূরে সরে আসতে হবে। একটা মানুষের জীবনের চলার পথে বেশি টাকার প্রয়োজন হয় না। বুকে ব্যথা হলেই হার্ট অ্যাটাক, ব্যাপারটা হলে তাও না না না, বুকে ব্যথা হলেই যে হার্ট অ্যাটাক হবে তা না। তবে এখানে যদি অ্যারাউন্ড 40 ইয়ার্স বা 40 ইয়ার্সের আগে বা বেশি এইজে যদি হয়, বা যদি সেই পেশেন্টের রিস্ক ফ্যাক্টর থাকে, তাহলে প্রথমে হার্ট অ্যাটাকটাকেই প্রথমে চিন্তা করতে হবে। সেই ক্ষেত্রে ওই হসপিটালে যাবার আগ পর্যন্ত বা ডাক্তারদের কাছে যাবার আগ পর্যন্ত কোনো প্রাইমারি কোনো চিকিৎসা যেটা আমরা হাতের নাগালে নিজেরাই নিয়ে নিতে পারি, অবশ্যই নিতে পারে। আপনারা যেরকম আপনাদের পেটের অসুখ হইলে পরা, আপনারা আমাশা হইলে পরা যেরকম মেট্রোনিডাজল, বা মাথা ব্যথা হইলে পরা প্যারাসিটামল, সিপ্রোফ্লক্সাসিন যেরকম বাসায় রাখেন, এখন আপনার বাসায় রাখতে হবে সেই রক্ত তরল রাখার ওষুধ, অ্যাসপিরিন, ক্লোপিডগ্রিল, তারপরে চর্বি কমানোর ওষুধ স্ট্যাটিন, অ্যাটোরোবাস্টেটিন, রোসোবাস্টেটিন, এগুলো দিয়ে কিন্তু আমি বাসা থেকেই আমি এই হৃদরোগের চিকিৎসা, হার্ট অ্যাটাকের চিকিৎসা শুরু করতে পারি। এবং সেই ওষুধগুলো যদি দিতে পারি, আমরা শতকরা 25 জনের লাইফ আমরা সেভ করতে পারবো। সেই জন্য এখন সবার কি সচেতন হয়ে এই জিনিসগুলো, হার্টের রক্ত তরল রাখার ওষুধ যেমন অ্যাসপিরিন, ক্লোপিডগ্রিল, অ্যাসপিরিন 300 মিলিগ্রাম খেয়ে ফেলা, ক্লোপিডগ্রিল 300 মিলিগ্রাম খেয়ে ফেলা, এবং স্ট্যাটিন, অ্যাটোরোবাস্টেটিন 40 মিলিগ্রাম খেয়ে ফেলা, রোসোবাস্টেটিন অ্যাটলিস্ট 20 মিলিগ্রাম খেয়ে ফেলা, একটা বিটা ব্লকার খেয়ে ফেলা, একটা নাইট্রোগ্লিসারিন নাইট্রেট খেয়ে ফেলা, তারপর জিব্রানিসে স্প্রে দেওয়া, তারপরে হসপিটালে যাওয়া, যেটা কিনা হসপিটালে গিয়ে যাওয়ার পর আমরা দিয়ে থাকি। এটা যদি বাসায় বা আশেপাশের লোকজনকে আমরা দিতে পারি, তাহলে আমরা শতকরা 25 জন রুগীকে বাঁচাতে পারবো। একটা বিটা ব্লকার মেটোপ্রোলল, এটাও দিলেও আমরা অনেক সময় হার্টের যে ব্যথাটা কমাতে পারি, হার্টের থেকে যে অ্যাটাক হওয়ার পরে অ্যারিথমিয়া হয় সেটা আমরা কমাতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা হার্ট অ্যাটাক বা লাইফ সেভ করা, হার্টকেও সেভ করতে পারবো, আমরা তার জীবনকেও সেভ করতে পারবো। আমাদের আশেপাশের অনেককেই দেখি যে সে কখনো ধূমপানও করে নাই, সে কখনো প্রেশারেও আক্রান্ত ছিল না, ডায়াবেটিসেও আক্রান্ত ছিল না, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে তার প্রচণ্ড বুকে ব্যথা, সে হাসপাতালে গেছে, পরে তাকে বলা হচ্ছে বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। তো এই পেশেন্টের ক্ষেত্রে তো তার বয়সও হয়তো বেশি না, 40-এর নিচেই। তো সেই ক্ষেত্রে এইখানে আবার কি বলা যায়? না, এইটার উত্তর কিন্তু আমি আপনাকে আগেই দিয়েছি, যে আমি বললাম যে এটা মানে আমাদের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে হবে। আমাদের সৃষ্টিকর্তা এমনভাবে কিছু কিছু জিনিস হয়তো দিয়েছে যেটা এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। যে রিস্ক ফ্যাক্টরগুলো আমরা যেটা বললাম, সে বাইরেও কিছু রিস্ক ফ্যাক্টর আছে। আমি বললাম যে একটা ব্যাকটেরিয়ার কথা, ক্লেমাইডিয়া নিউমোনিয়া, তারপরে আছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, আমরা কিছু ইমার্জিং রিস্ক ফ্যাক্টর বলি। কিছু জিনিস আছে যেগুলা ইনফ্লামেটরি, কিছু মেডিয়েটর আছে যারা কিন্তু আস্তে আস্তে এই যে কাভারিংটাকে, আমাদের হার্টের ভিতরে কিন্তু অল্প বয়স থেকে আমাদের চর্বি, করোনারি আর্টারিতে অনেক অল্প বয়স থেকেই চর্বি জমতে থাকে। সেই চর্বিগুলা কিন্তু কাভারিং দিয়ে আবৃত করা থাকে। সেই কাভারিংটা যদি আস্তে আস্তে পাতলা হতে থাকে অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেসের মাধ্যমে, ইনফ্লামেটরি বা প্রদাহের মাধ্যমে, কি কারণে সেই প্রদাহগুলো হচ্ছে, সেই যে ক্যাপসুলটাকে কেন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, ওটাকে লাইসিস করছে, এটার জন্য যে ইনফ্লামেটরি মেডিয়েটর আমরা বলি, এখানে আমাদের আমাদের রক্তের ভিতরে যে রক্তকণিকাগুলো আছে, হোয়াইট ব্লাড সেল আছে, সেই হোয়াইট ব্লাড সেল থেকেও কিন্তু কিছু মেডিয়েটর রিলিজ হয়ে সেই এই শক্ত আবরণকে পাতলা করতে থাকে। সেই জিনিসগুলোকে আমাকে আবিষ্কার করতে হবে যে কেন এগুলো হচ্ছে, এবং আগে থেকে যদি আমরা সেটা ডিটেক্ট করতে পারি, তাহলে আমরা অধিকাংশ ক্ষেত্রেই যাদের রিস্ক ফ্যাক্টর নাই অন্ততপক্ষে তাদেরকে আমরা বলতে পারবো যে না, আপনাদের এই ইয়েতে যাইতে হবে। এবং ওই রিস্ক ফ্যাক্টর যদি আবিষ্কৃত হয়, তাহলে সেই ওই রিস্ক ফ্যাক্টরের জন্য মনে করেন যে আমি যারা কিছুক্ষণ আগেও বললাম যে অ্যাকুট করোনারি সিনড্রোমের সময় হয়তো দিন আসছে, হয়তো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ লাগবে, অ্যান্টিবায়োটিক ড্রাগ লাগবে।
আপনি হয়তো জানেন যে পেপটিক আলসার ডিজিজে আগে কখনো অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় নাই, কিন্তু যখন আবিষ্কৃত হলো যে পেপটিক আলসার ডিজিজের জন্য হেলিকোব্যাক্টার পাইলোরি নামক একটা ব্যাকটেরিয়া দায়ী, তখন কিন্তু এই হেলিকোব্যাক্টার পাইলোরির ইরেডিকেশনের যে ট্রিটমেন্ট বাজারে আসলো, এবং সেজন্য সেই বিজ্ঞানী নোবেল প্রাইজও পেয়েছিল। এবং সে যখন প্রথমে বলল, তাকে তখন পাগল বলে আখ্যায়িত করা হয়েছিল, যে আপনি কি বলতেছেন যে এই পেপটিক আলসার ডিজিজের জন্য, গ্যাস্ট্রিকের জন্য একটা ব্যাকটেরিয়া দায়ী। সেই কারণেই বলছি যে আবিষ্কারের শেষ নাই, হয়তো কোনো এক সময় আবিষ্কার হবে যে একটা ব্যাকটেরিয়া, অলরেডি ক্ল্যামাইডিয়া নিউমোনিয়া, এটা নিয়ে রিসার্চ চলছে আর কি। একজন মানুষের কত বছর বয়সের পর তার হার্টের অবস্থা জানার জন্য রেগুলার চেক আপ বা রুটিন চেক আপ বা যে কোনো একটি চেক আপ করে নেওয়া উচিত? সুন্দর প্রশ্ন, খুবই পার্টিনেন্ট একটা কোশ্চেন। এটা হলো যে যাদের বাবা মার হৃদরোগে আক্রান্ত বা ডায়াবেটিস বা হাইপারটেনশন থাকে, তাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, দ্যাট মিনস তাদের ছেলে মেয়েদের 35 বছর বয়সের থেকেই অন্তত একবার ব্লাড প্রেশারটা মাপা, তারপর তার কোলেস্টেরলটা দেখা, ব্লাড সুগারটা দেখা, প্রেশারটা মাপা, এগুলো কিন্তু চেক আপের মধ্যে আনতে হবে, তাদের উপসর্গ না থাকা সত্ত্বেও। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তাদের যদি ব্লাড প্রেশার থাকে তাদের কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস থাকলে তাদেরকে কন্ট্রোল করতে হবে, এবং তাদের লিপিড প্রোফাইলে যদি অ্যাবনর্মালিটিস থাকে সেটা কন্ট্রোল করতে হবে। তাদের তারা যদি মরবেড ওবেসিটি বা ওবেস থাকে, তাদের বডি ওয়েট রিডাকশন করতে হবে। তারা যদি সিগারেট খায়, তাকে সিগারেট খাওয়া বন্ধ করতে হবে। তাদের মধ্যে যদি সেই কম্পিটিটিভনেস থাকে, আমার আরও টাকা কামাইতে হবে, আমাকে আরও বড় হইতে হবে, আমাকে ওইটা না হলে চলবেই না, এই যে আমাদের যে একটা পার্সোনালিটি, সেখান থেকে দূরে সরে আসতে হবে। সেই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রশান্তি, মনের ভিতরে শান্তি প্রশান্তি আনতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, সর্বোপরি নিজেকে ভালোবাসতে হবে। আপনি যদি নিজেকে ভালোবাসেন তাহলে আপনি অন্যকে ভালোবাসতে হবে, এবং মানুষের মতো মানুষ হতে হবে। শুধু বাইরে পোশাক আশাকে ধর্মীয় যে আচরণ আমরা করি, এটা বিভিন্ন ধর্মে আছে, কিন্তু সেইটা হলে হবে না। আপনার মনের ভিতরে ধর্ম ধারণ করতে হবে, মানবিক মানুষ হতে হবে। তারপরে না আমরা ডাক্তার, তারপরে না আমাদের প্রফেশন। আমি মানুষই না হই, তাহলে আমি ডাক্তার করে কী সেবা দিব? আমরা প্রায়ই দেখতে পারি যে হার্ট অ্যাটাকের পর বাংলাদেশ থেকে চিকিৎসা করে তো উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাইতে হচ্ছে বা বিভিন্ন দেশে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার বক্তব্য কী? না, বাইরে যাওয়ার জন্য কিছু হার্ট অ্যাটাকের কিছু কন্ডিশন আছে বা হার্ট ডিজিজ আছে, যেমন কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ বাচ্চাদের হয়। দেখা যায় বাচ্চার অনেকগুলো ছিদ্র আছে, দুইটা দেয়ালের ভিতরে ছিদ্র আছে। তারপরে জন্মগতভাবে হার্টের ভালভের প্রবলেম আছে। তারপরে জন্মগতভাবে হার্টের যে কানেকশন, রক্তনালীর সাথে যে হার্টের বড় বড় রক্তনালীর সাথে যে হার্টের যে চেম্বারগুলার কানেকশন, বা হার্টের চেম্বারগুলো একটা আরেকটার সাথে যে কানেকশন, সেই কানেকশনগুলোর যদি অ্যাবনর্মালিটিস থাকে, সেই কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজের জন্য অনেক সময়ই আমরা দেশের বাইরে যেতে বলি আর কি, ভালো সার্জনের জন্য। কিন্তু বর্তমানে আমাদের দেশেও কিন্তু এখন এই হার্টের এই বড় বড় জটিল অপারেশনগুলো হচ্ছে, এবং সাকসেসফুলভাবে হচ্ছে। সেই কারণে আমরা দিন দিন আমরা দেশের বাইরে যাওয়াটাকে আমরা নিরুৎসাহিত করছি। যখনই সম্ভব না, তখন তো আমরা বলবোই যে হ্যাঁ যেতেই হবে। কিন্তু এই যে আমাদের হার্ট অ্যাটাকের জন্য, করোনারি আর্টারি ডিজিজ, হার্ট অ্যাটাক হয় যে রক্তনালী বন্ধ হয়ে যায়, সেই ডিজিজের জন্য এখন আর আসলে দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন। আমাদের দেশে অনেক, নট অনলি ঢাকা থেকে বিভিন্ন পেরিফেরি, আমাদের ময়মনসিংহেই তো এখন অনেক পরিমাণ, আমাদের ডিপার্টমেন্টে প্রায় 800 এনজিওগ্রাম করা হয়েছে, কোনো মিসহ্যাপ হয়নি, কোনো ধরনের অঘটন এখন পর্যন্ত হয়নি। আমরা অনেক স্ট্যান্টিংও করেছি রক্তের, এবং প্রাইমারি পিসে আসার সাথে সাথে আমরা রক্তে নালিতে রিং বসিয়ে দিয়েছি। তারপরে আমাদের নেক্সাস সরকারের পাশাপাশি বেসরকারিভাবে আমরা নেক্সাস কার্ডিয়াক হসপিটালেও কিন্তু আমরা এনজিওগ্রাম শুরু করেছি, এবং সেখানেও প্রায় 600-700 এনজিওগ্রাম হয়েছে। সেখানেও প্রতিদিনই হচ্ছে। আমাদের জুনিয়র যারা আছে, সাথে আমি থাকি, এরা এনজিওগ্রাম করতেছে অফিস টাইমের বাইরে, রাত্রিতে সন্ধ্যার দিকে এরা এনজিওগ্রাম করছে এবং রিং বসাচ্ছে, এবং ভালো আউটকাম পাচ্ছে। এবং ঢাকায় যাইতে হচ্ছে না, বা অন্য জায়গায় যাইতে হচ্ছে না। কারণ যদি ঢাকায় যাইতে হয়, একটা লোকের পিছনে 3টা লোক যাইতে হয়, তার খরচ অনেক বেশি যায়, একটা স্ট্যান্টের দামের দ্বিগুণ পরিমাণ খরচ তার হয়ে যায় যদি সে ঢাকায় যেতে চায়। সেই জন্য গরিব মানুষের জন্য আমি মনে করি যদি ময়মনসিংহে আমরা সেই সেবাটা দিতে পারি, অনেকাংশেই তাদের যে অর্থনৈতিক যে এটা অনেকটাই কমে আসবে। তো সবাইকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ সুন্দর কোশ্চেন করার জন্য হার্ট অ্যাটাক সম্পর্কে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার মঙ্গল কামনায় শেষ করছি।